সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। প্রথম প্রেম পার্ট 2 নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। আমি হলাম তোমার, আমি তোমার খুব কাছের একজন। আচ্ছা, ছোটবেলায় কি আপনার আপনার আকিকা দেওয়া হয়েছিল? এগুলো কেমন কেমন প্রশ্ন? অবশ্যই দেওয়া হয়েছিল। তাহলে আকিকা দিয়ে যে নাম রাখা হয়েছিল সেটা বলেন, নয়তো ফোন রাখেন। আরে বাহ, আমার নাম জানার এত আগ্রহ। আচ্ছা শোনো, তাহলে আমার নাম প্রহর। এবার দেখি আমায় কেমনে খুঁজে বের করতে পারো। কথাটা বলে লোকটা ফোন কেটে দিল। আজব লোক তো, আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। আমি আর 7-5 না ভেবে ঘুমিয়ে পড়লাম। কেটে গেছে 7 দিন, সবকিছু তার আপন গতিতে চলছে, তেমনি আমার জীবনও। একদিন একবারও আমার নীরব ভাইয়ের সাথে কথা হয়নি। মামা বাড়ি যাওয়াটা একদম কমিয়ে দিয়েছি। বেশ কিছুদিন ধরে মামা বারবার ফোন করছে ও বাড়িতে যাওয়ার জন্য। তাই ঠিক করছি আজ বিকালে যাব, তবু নীরব ভাইয়ের মুখোমুখি হতে চাচ্ছি না। বিকালে নীরব ভাইয়াদের বাসায় গিয়ে বেল বাজাতেই নীরব ভাইয়া এসে দরজা খুলে দিল। কি চাই? বাথরুম পরিষ্কার করতে আসছি। হোয়াট? কি হোয়াট? আমাকে দেখে আপনি বুঝেন নাই যে আমি এখানে কি করতে আসি? যত সব, সরেন দেখি, ভেতরে যেতে দেন। নীরব ভাইয়াকে কিছু বলতে না দিয়ে আমি ভেতরে ঢুকে গেলাম। বাড়ি থেকেই ঠিক করে আসছি, এখন থেকে নীরব ভাইয়াকে একদম ইগনোর করব আমি। তাকেও বোঝাবো যে আমারও আত্মসম্মান আছে। আমিও সোজা মামির কাছে চলে গেলাম। অনেকক্ষণ গল্প করলাম দুজন। রাত প্রায় 8টা বাজে। রাতে ভাইয়া বাসায় যাওয়ার সময় আমায় নিয়ে যাবে। কিছুক্ষণ পর মামির এক প্রতিবেশী এসে মামিকে ডেকে নিয়ে গেল। তার কি যেন সমস্যা হয়েছে, তাই বাড়িতে এখন আমি একাই। নীরব ভাইয়াও আছে তার ঘরে। আমি সিঁড়ি দিয়ে নেমে নিচে যাচ্ছিলাম, তখনই কিছু একটার সাথে বেঁধে পড়ে যেতে নিলেই কেউ আমাকে ধরে ফেলে, কিন্তু শেষ রক্ষা হলো না, দুজনেই নিচে পড়ে গেলাম। কোমরটা বুঝি ভেঙেই গেল। পরক্ষণেই মনে পড়লো নীরব ভাইয়া তো আমাকে ধরে না, আমাকে ধরবেও না। তাহলে আমাকে কে ধরলো? ভূত না তো আবার? তাকিয়ে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে, বেশ সুদর্শন। এই আপনি কে? হ্যাঁ, আর আমাকে কেন ধরলেন? জি, আর বলুন তো। ভাবলাম আপনাকে ধরে হিরোদের মতো পড়ার হাত থেকে বাঁচিয়ে নিব, কিন্তু তা আর হলো কই। মাঝখান থেকে নিজেও পড়ে গেলাম। বেশ হয়েছে পড়ে গেছেন, খুব শখ না হিরো হওয়ার? কি হচ্ছে এখানে? নীরব ভাইয়ের কথা শুনে দুজনেই তার দিকে তাকালাম। উনি ছেলেটাকে উদ্দেশ্য করে বললেন, প্রহর, ঘরে আয়, কাজ আছে। নীরব ভাইয়ের কথা শুনে মনে পড়লো এই লোকটার কথা। সেও নিজের নাম প্রহর বলছিল। গত 7 দিনেও আমার ফোন এমন গত 7 দিনেও আমার ফোনে এমন অনেক মেসেজ এসেছে, যদিও আমি সেগুলো একদম ইগনোর করছি। আচ্ছা, এই লোকটাই কি সেই লোক? না, সেটা কিভাবে সম্ভব? এখানে দাঁড়িয়ে এত কি ভাবছিস তামান্না? মামির কথায় ধ্যান ভাঙলো। আচ্ছা মামি, তোমাদের বাড়িতে এসেছে ওই ছেলেটা কে? তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকেও ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। ও প্রহর, ও তো আমার বড় ভাইয়ের ছেলে। ও, আমি কেন তাকে আগে দেখিনি? ওরা সবাই তো দেশের বাইরে থাকতো, তাই হয়তো দেখিসনি। গতকালকেই দেশে এসেছে। আচ্ছা, আবিরের আসার সময় হয়ে গেছে, চল তোকে খেতে দিয়ে দেই। চলো। রাতে ভাইয়ার সাথে বাড়ি ফিরলাম। তখন ভাইয়া আমায় জিজ্ঞাসা করলো, তামান্না, তোর সাথে কি নীরবের আর কোনো কথা হয়েছে? না ভাইয়া। আচ্ছা, তোর তো আজকে অফ ডে ছিল, তাহলে হসপিটালে কেন গেলি? তুই ছিলি না তাই। তোকে ছাড়া বাসায় থাকতে আমার একদম ভালো লাগে না। তুই একটা বিয়ে কেন করিস তুই একটা বিয়ে কেন করিস না? বউ থাকলে সব ভালো লাগবে। তুই খুব পেকে গেছিস তাই না? সবই তোর অবদান ভাই। তাই বুঝি? আজ শুক্রবার, আজ আমাদের বাসায় মামা আর মামি বড় ভাইয়াদের দাওয়াত করা হয়েছে। মামির বড় ভাই নাকি আব্বুর খুব ভালো বন্ধু ছিল, অথচ আমি কিছুই জানতাম না। সকাল থেকেই খুব বোর হলাম। মামি সকাল সকাল এসে মায়ের সাথে কাজ করছে, আমায় হাত লাগাতে দিচ্ছে না, অসুস্থ থাকায়। যদিও অন্য সময় কোনো কাজ করি না। পাশেই আরিশ পাশেই আরিশদের বাড়ি, তাই ভাবলাম বোর হওয়ার চেয়ে আরিশকে জ্বালিয়ে আসি। আরিশদের বাড়িতে এসে দেখলাম
ওর ভাই খুব মনোযোগ দিয়ে কিছু লিখছে। ওর নাম আহির, মাত্র ক্লাস 4-এ পড়ে। কি লিখছিস পিচ্ছি? আরে আপনি, তুমি আসছো, একটু সুন্দর করে চিঠিটা লিখে দাও তো। কিসের চিঠি? আরে আরে আমার গার্লফ্রেন্ড রাগ করছে, তার রাগ ভাঙানোর জন্যই এই চিঠিটা লিখছিলাম। আহিরের কথা শুনে যেন আমি শূন্যে ভাসছি। ছেলে বলে কি? এই ছেলের বয়স হয় নাই 10 বছর, এখনই গার্লফ্রেন্ড জুটিয়েছে। হ্যাঁ আপু, আমাদের 2 বছরের রিলেশন। আচ্ছা আপু, আমি যাই, আম্মু ডাকছে। তোমাকেই বললাম, কিন্তু কাউকে বলো না। এখন মনে হচ্ছে জীবনে কি করলাম, জীবনটাই বৃথা। এত বছরের নীরব ভাইয়াকে পটাতে পারলাম না, আর এদের 2 বছরের রিলেশন। আরিশের সাথে খানিকক্ষণ গল্প করে বাসায় এসে গোসল করে নামাজ পড়ে নিলাম। সবাই হয়তো নামাজ পড়ে আসবে। এদিকে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। এখন আম্মু জীবনও খেতে দিবে না, তাই মোবাইল নিয়ে ব্যালকনিতে চলে গেলাম। একটু পরে ঘরে এসে দেখি বিছানায় বেশ সুন্দর একটা প্যাকেট রাখা, সুন্দর কাগজে মোড়া। কিন্তু এটা কে দিল? আব্বু বা ভাইয়া দিল তো আমাকে বলতোই। আমি কি এটা খুলে দেখবো? বক্সটা খুলে দেখি একটা কালো জামদানি শাড়ি আর এক জোড়া ঝুমকা। কালো জিনিস বরাবরই আমার খুব পছন্দ, তাই শাড়িটাও বেশ ভালো লাগলো। তখনই আমার মোবাইলে একটা মেসেজ এলো, শুভ্রপরি, তোমার শুভ্রতায় কালো রং বড্ড মানায়। সবাই তো নীল শাড়ি পরে, তুমি না হয় কালোই পরো। আম্মা, আমার কি গিফট নেওয়া উচিত? কে না কে দিয়েছে, আচ্ছা রেখে দিই, যদি কখনো তাকে পাই তাহলে ফেরত দিয়ে দিব। মেহমানরা চলে এসেছে। মামির ভাইয়ের বউ বেশ সুন্দর দেখতে, অনেকটা বিদেশিদের মতো দেখতে। উনি আমার দিকে এগিয়ে এসে বলল, বাহ, মেয়েটা তো মাশাল্লাহ, এমন একটা মেয়েই খুঁজছিলাম। ওনার কথা শুনে আমি অবাক হয়ে আম্মুর দিকে তাকালাম। তখনই বাকি সবাই চলে আসার কথার প্রসঙ্গে পাল্টে যায়। সবার সাথে বাবা পরিচয় করিয়ে দিল। নীরব ভাইয়া মামা মামি বেশ ভালো মানুষ। কিছুক্ষণ গল্প গুজব করে সবাই খাওয়া দাওয়া পর্ব সেরে নিল। একটা জিনিস বেশ খেয়াল করছি যে এই প্রহর মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছে। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। এই লোকটাকে আমার খুব সন্দেহ হচ্ছে। সবাই মিলে আবার গল্পে বসছে। এত গল্প কই থেকে আসে কে জানে। আমার তো প্রচন্ড ঘুম পাচ্ছে, তবুও ভদ্রতায় খাতিরে মুখে এক ফালি হাসি বুলিয়ে বসে আছি। তখনই নীরব ভাইয়া বললেন, সামনে তো রেজাল্ট দিবে, তামান্না অ্যাডমিশন কোথায় দিবি কিছু ভেবেছিস? নীরব ভাইয়ের কথা যেন আকাশ থেকে পড়লাম। জীবনে প্রথম নীরব ভাইয়া আমার সাথে এত ভালো করে কথা বলেনি। আমি কিছু বলবো তার আগেই ভাইয়া বলল, ওর তো ভালো একটা ভার্সিটিতে অ্যাডমিশন চাই। আম্মু, আমি বলছি ওকে ঢাকা ভার্সিটিতেই পড়তেই হবে। কিন্তু ফুপু, ঢাকা ভার্সিটিতে শুধু পড়ব বললেই তো হয় না, সেজন্য পড়াশোনা করতে হয়। আর এর জন্য তামান্নার আরো আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। আচ্ছা তামান্না, তুই আমার সাথে উপরে চল, তোকে কিছু বই সাজেস্ট করি, অ্যাডমিশনে কাজে লাগবে। নীরব ভাইয়ের কথায় আমি একটা শুকনো ঢোক গিললাম। যদি রুমে গিয়ে আমার গলা টিপে মেরে ফেলে। আমি করুণ মুখ করে ভাইয়ার দিকে তাকালাম, যার অর্থ আমি যাব না। ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকি হেসে যেতে বলল। রুমে গিয়ে দেখি নীরব ভাইয়া বিছানায় বসে ফোন টিপছে। আমি চুপচাপ গিয়ে ওনার সামনে দাঁড়ালাম। উনি ফোনের দিকে তাকিয়ে বলল, প্রহরের সাথে তোর কি চলছে তামান্না? ওনার সাথে আবার আমার কি চলবে? তাহলে ও বারবার তোর দিকে তাকিয়ে হাসছিল কেন? আমি কি করে জানবো সেটা? বাই দা ওয়ে, আপনি কি জেলাস ভাইয়া? আমার এমন কথা শুনে নীরব ভাইয়া তেলে বেগুনে জ্বলে উঠলো। একটা থাপ্পড় মারবো ফাজিল মেয়ে, আমি কেন জেলাস হতে যাব? তোর এখন পড়াশোনার বয়স, তা না করে তুই এসব আজাইরা চিন্তা করিস। আবার যদি এসব কাণ্ড আমার চোখে পড়ে তাহলে পপুকে বলবো একদম ধরে বিয়ে দিয়ে দিতে। বলে উনি চলে গেলেন। যা বাবা, আমি করলামটা কি? যাই হোক, উনি কি আমায় নিয়ে জেলাস নাকি বিরক্ত? সন্ধ্যাবেলা সবাই চলে গেলে রুমে এসে ফোন নিয়ে বসলাম। দেখি নীরব ভাইয়া কতগুলো বইয়ের নাম মেসেজ করছে। আমিও ভাইয়াকে ফোন করে বলে দিলাম আসার সময় বইগুলো নিয়ে আসতে। হঠাৎ নীরব ভাইয়ার এত পরিবর্তন যেন হজম হচ্ছে না। একটু পর নীরব ভাইয়া আরেকটা মেসেজ, বইগুলো শুধু কিনে ঘরে সাজিয়ে রাখিস না, ডাবিতে চান্স পেতে হলে পড়তে হবে। আমিও খুব ভেবেচিন্তে একটা রিপ্লাই দিলাম, আমি ডাবিতে চান্স পেলে আপনার কষ্ট হবে না?
চান্স না পেলে আপনার কষ্ট হবে না? না মানে আপনার তো আবার আমার থেকে অ্যালার্জি আছে না। মেসেজটা দিয়ে আমি ফোনটা রেখে এশারের নামাজ পড়ে এলাম। এসে ফোন হাতে নিয়ে দেখি নীরব ভাইয়া আমাকে ব্লক মেরে দিয়েছে। হয়তো আমার কথাটা তার হজম হয়নি। এটা অবশ্য আমার জন্য নতুন কিছু না। বছরে বেশিরভাগ সময় আমি ভাইয়ার ব্লক লিস্টেই থাকি। তার মনে জায়গা করে নিতে না পারলেও তার ব্লক লিস্টে আমার জায়গা খুব সহজেই হয়। একটু পর দেখি ভাইয়া এক গাথা বই নিয়ে রুমে ঢুকছে। এক একটা বইয়ের সাইজ দেখেই আমার পড়ার ইচ্ছা বই চাপা পড়ে গেছে। এভাবে কি দেখছিস? আচ্ছা ভাইয়া, আমি তো একটা ভার্সিটিতেই অ্যাডমিশন নিব, তার জন্য কি দেশের অর্ধেক বই পড়া দরকার? এমন ভাবে বলছিস যেন আগে কখনো এত বই পড়িসনি। আরে আমি তো এমনি বললাম, তুই সিরিয়াস হচ্ছিস কেন? আচ্ছা বনু, তুই নিচে গিয়ে আম্মুকে খাবার দিতে বল, আমি ফ্রেশ হয়ে আসছি, প্রচুর খিদে পেয়েছে। আচ্ছা যাচ্ছি, তুই আয়। সবাই একসাথে খেতে বসছি, তখন আব্বু ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, তা আবির, তোমার তো যথেষ্ট বয়স হয়েছে, নিজের পায়েও দাঁড়িয়েছো, তো বিয়ে শাদী নিয়ে কি কিছু ভাবছো? না আব্বু, আমি তো সবে সরকারি চাকরিতে জয়েন করছি। আগে নিজের একটা ভালো পজিশন বানাতে চাই, তারপর বিয়ে নিয়ে ভাববো। গুড। আচ্ছা, তোমাদের মনে হয় না তামান্না ইদানিং আমার সাথে একদম কথা বলে না? ওর মনে হয় এ বাড়িতে থাকতে ভালো লাগে না, ওকে বরং বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিই। মোটেও না, তুমি আর ভাইয়া তো সারাদিন বাইরে থাকো, শুধু এই রাতেই তোমাদের দেখা পাওয়া যায়। আর আম্মুর সাথে কথা বলতে গেলেই তো কাজের বাহানা করে চলে যায়। আমার কথা শেষ হতে দেখেই আম্মু আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে, যেন এখনই আমায় বারবিকিউ বানিয়ে খেয়ে ফেলবে। এটা কিন্তু একদম ঠিক না আবিরের মা। হ্যাঁ সেই তো, আমার কাজ তো শুধু বাহানা লাগে তোমার মেয়েরই, তাই না? গল্পে গল্পে খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম। মাত্র 10টা বাজে, এখন আমার ঘুম ধরবে না। কি আর করব, আবার ফোন নিয়ে বসলাম। ব্যালকনির দরজা খোলা রেখেছি, হালকা হালকা ঠান্ডা বাতাস আসছে। আরিশদের বাড়ির শিউলি গাছের ফুলের গন্ধ রুম পর্যন্ত এসে গেছে। সব মিলিয়ে বেশ সুন্দর একটা পরিবেশ। খানিকক্ষণ ফেসবুক স্ক্রলিং করার পর দেখি নীরব ভাইয়া মেসেজ পাঠিয়েছে। উনি এবার এত দ্রুত আমায় আনব্লক করলেন। মেসেজটা ওপেন করলাম। এত রাতে অনলাইনে কি তামান্না? উনি আমাকে এরকম একটা মেসেজ দিয়েছে মাত্র 10:30 বাজে। তবুও ঠিক, আগে তো পড়াশোনার ফাঁকে বেশি সময় পেতাম না অনলাইনে থাকার। তারপর অবশ্য সারাদিন রাত নীরব ভাইয়ের চিন্তাই কেটে যেত। ইদানিং অবশ্য নীরব ভাইয়াকে নিয়ে এত চিন্তা আমি করি না। তার চিন্তা যে আমার মাথায় আসে না তা নয়, তবুও চেষ্টা করি এড়িয়ে চলার। আমি নীরব ভাইয়ের মেসেজের রিপ্লাই না দিয়ে ঘুমিয়ে পড়লাম। আজ সকাল সকাল ঘুম থেকে উঠছি, মানে আম্মু ডেকে তুলছে। আজ নাকি আমরা নানার বাড়ি যাব। হঠাৎ করেই নানির নাকি শরীরটা খারাপ হয়ে গেছে। সকাল সকাল ফ্রেশ হয়ে আমি একটা লং টপস আর জিন্স প্যান্ট পরে নিলাম। এগুলো কি পরছিস তুই? জানিস না ওখানে কেউ এগুলো পছন্দ করে না? উফ আম্মু, এখন আমি আর চেঞ্জ করতে পারবো না, যাও তো তুমি। আমার নানার বাড়ি গ্রামে, সেখানে শহরের ছোঁয়া লাগলেও তা খুব কম। আমরা মামারা সবাই শহরে থাকা সত্ত্বেও নানা নানিকে কেউ শহরে আনতে পারেনি। তাদের কাছে তাদের গ্রামই ভালো। অবশ্য ওখানে আমার এক খালামণি থাকে। নানার বাড়ি আমরা খুব কমই যাই। আমার 18 বছর বয়সে আমি মাত্র 2বার ওখানে গেছি। নীরব ভাইয়ারও চলে এসেছে। এখান থেকে সবাই একসাথে রওনা দিবে। আমরা আমাদের গাড়ি আর নীরব ভাইয়া তাদের গাড়িতে করে যাবেন। প্রায় 7-8 ঘন্টা লেগে যায় ওখানে পৌঁছাতে। আমার অবশ্য জার্নি করতে সমস্যা হয় না, কিন্তু আম্মুকে নিয়ে যত টেনশন। প্রায় 7 ঘন্টা জার্নি করে নানি বাড়ি এসে পৌঁছালাম। আমরা খালামণিদের বাসায় উঠছি। নানা নানি এখানেই আছে। আম্মু আর মামা তো কান্নাকাটিতে ব্যস্ত। জানি তাদের মা তবু অসুস্থ, মানুষের সামনে এভাবে কান্না করা উচিত না। খালামণি আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি ফ্রেশ হতে গেলাম। খালামণির 2 ছেলে, এ বংশে অবশ্য আমি একাই মেয়ে। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলাম। এখন আমার একটা লম্বা ঘুম দরকার, তাই ঘুমিয়ে পড়লাম।
জানো, এই সময় কেউ ডাকে না আমায়। আমার ঘুম পুরো হওয়ার আগে ভেঙে গেলে খুব মাথা ব্যথা করে আমার। এটা সবাই জানে না। একেবারে সন্ধ্যার আগে ঘুম ভেঙে গেল। প্রচন্ড খিদে পেয়েছে, যেন এখন না খেতে পেলেই মরে যাব। ফ্রেশ হয়ে নিচে এলাম, কিন্তু কাউকে খুঁজে পেলাম না। তখন দেখি আবার ভাইয়া বাসায় ঢুকছে। আবার ভাইয়া হলো মামির বড় ছেলে, আমার থেকে বছর 7-8 বড়। কাউকে খুঁজছিস তামান্না? সবাই কোথায় গেছে ভাইয়া? সবাই তো নানার ঘরে। তোর কি কিছু লাগবে? আমার না খুব খিদা পেয়েছে। আচ্ছা তুই দাঁড়া, আমি আম্মুকে পাঠাচ্ছি। আচ্ছা। একা একা খালামণিদের ছাদে বসে আছি, খুব বোর হচ্ছে, সবাই ব্যস্ত। আবার ভাইয়া থাকলেও হয়তো, কিন্তু নীরব ভাইয়া নাকি তাকে নিয়ে কোথায় বেরিয়েছে। রাদিফ ও নেই। রাদিফ হলো খালামণির ছোট ছেলে, আমার সমবয়সী। আমাদের মাঝে সম্পর্কটা বেশ ভালো, একদম বন্ধুর মতো। ও নাকি ওর বন্ধুদের সাথে ঘুরতে গেছে। কি আর করার, একা একা মোবাইল নিয়ে বসে আছি, ঠিক মতো নেটও পাচ্ছে না। তাই ফোনটাকে এদিকে সেদিকে করছিলাম। হঠাৎ কেউ ভাউ বলে চিৎকার দিল, সাথে সাথে আমার ফোনটা হাত থেকে পড়ে গেল। পেছনে তাকিয়ে দেখি রাদিফ। ওকে দেখে মেজাজটা একদম বিগড়ে গেল। ওই ফাজিল পোলা, এভাবে কেউ চিল্লায়, আমার স্বাদের ফোনটা গেল। রাদিফ আমার ফোনটা তুলে নিয়ে বলল, কিছু হয় নাই, দেখ তুই এত রাতে ছাদে কি করছিস? যদি পেতনি ধরে নিয়ে নিয়ে যেত? তুই কি দেখছিস? পেতনিকে কখনো প্রেত পেতনি ধরে? ভূত হলে অবশ্য ঠিক ছিল। নীরব ভাইয়ের এমন ফোড়ন কাটা কথায় তেলে বেগুনে জ্বলে উঠলাম। এই লোক এখানে কি করে? একদম ঠিক বলছো নীরব ভাইয়া। এই পোলা, আমাকে তোর পেতনি মনে হয়? মানলাম নীরব ভাইয়ার চোখ খারাপ, তাই কি তোর চোখও খারাপ? কি বললি তুই তামান্না, আমার চোখ খারাপ? অবশ্যই, না হলে কেউ হিরে রেখে কাছ নিয়ে পড়ে থাকে? কি বললি তুই? না কিছু না, আমি নিচে যাচ্ছি। রাদিফ, তোরা থাক, তোকে যেতে বলছি আমি। রাদিফ তুই যা, তামান্নার সাথে আমার কথা আছে। নীরব ভাইয়ের কথায় চোখগুলো ছোট ছোট করে তার দিকে তাকালাম। আমাকে আবার ছাদ থেকে ফেলে দিবে না তো? কিছু বলবেন ভাইয়া? এত রাতে একা একা ছাদে বসে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলে মনে হয়। আমার আর বয়ফ্রেন্ড কই হলো? এই 2 বছর আপনার পিছনে যদি ঘুরে টাইম পাস না করতাম, তাহলে এতদিনে হাজার খানেক বয়ফ্রেন্ড জুটে যেত আমার। নীরব ভাইয়ের মুখ দেখেই বোঝা গেল সে আমার এমন জবাব আশা করেনি। তা আমার উপর যে এত ভালোবাসা ছিল, তা কি বাতাসে উড়ে গেল? উঠে যায়নি তা তো ভাইয়া, শুধু নিজের আত্মসম্মান জাগ্রত হয়ে গেছে, তাই নাকি? আমি নিচে যাচ্ছি ভাইয়া। নিহান কে তামান্না? নীরব ভাইয়ের কথা শুনে মাথাটা যেন ঘুরতে শুরু করছে। বারবার কেন এই নামটা আমার সামনে আসে? এই কালো অতীতটাকে আমি যত ভুলে যেতে চাই, ততই এই জিনিসটা আমার সামনে চলে আসে। আমি কিছু জানতে চাইলাম তামান্না। নীরব ভাইয়ের প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারছি না। মাথাটা ভনভন করে ঘুরছে, শরীরটা অস্বাভাবিকভাবে কাঁপছে, চোখের সামনে সব ঝাপসা দেখছি আমি। তোর কি শরীর খারাপ লাগছে তামান্না? তোর? নীরব ভাইয়ের পরবর্তী কথা শোনার আগেই তার বুকে লুটিয়ে পড়লাম। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। এটা অবশ্য নর্মাল, যখনই আমার এ সমস্যা হয় তখন আমাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়। আমার ব্রেনকে এক সময় শান্ত করার একটাই উপায় হলো লম্বা ঘুম। লাস্ট 2 বছর এমনটা অনেকবার হয়েছে। মাথাটা এখনো প্রচন্ড ধরে আছে। একটু পরেই আম্মু আর মামা রুমে এলো। মামা আমার মাথায় হাত রেখে বলল, কাল কি হয়েছিল মামুনি? আমি জানি নীরব নিহানের কথা জানতে চেয়েছিল, তাই বলে তুই এত দুর্বল হলে হবে? নিজেকে শক্ত করতে হবে মামুনি, সবকিছু ভুলতে হবে তোকে। আমি পারি না গো মামা, কিছুতেই ওই রাতটাকে ভুলতে পারি না। আচ্ছা বাদ দে এসব। আফিয়া তুই খাবার নিয়ে আয়। মামুনি তুই ফ্রেশ হয়ে আয়, আমি আজ তোকে খাইয়ে দিব। আচ্ছা। মামা আমায় খাইয়ে দিয়ে চলে গেল। একটু পর নাকি নানিকে নিয়ে হসপিটালে যাবে। কিন্তু আমার মাথা একটাই প্রশ্ন, নীরব ভাইয়া নিহানের ব্যাপারে কি করে জানলো? কোনোভাবে কি আবার ভাইয়া বলছে? কিন্তু আরাব ভাইয়া বললে তো সবটাই বলতো। ঘরে বসে বিরক্ত হচ্ছিলাম, তাই বাইরে গেলাম। রাদীপ এসে বলল, এই তামান্না, নদীর ধারে যাবি? অনেক কাশফুল হয়েছে ওখানে। রাদীপের কথা শুনে মনটা ভালো হয়ে গেল। এখনকার নদীটা খুব সুন্দর,
যদিও 4-5 বছর আগে এসেছিলাম এখানে, সবাই কাশফুলের সাথে এত এত ছবি পোস্ট করছে, আমি একটা ছবি দিতে পারিনি বলে মন খারাপ হচ্ছিল। এবার অনেক ছবি তুলবো আর এফবিতে পোস্ট করব ভেবেই মনটা ভালো হয়ে গেল। বিকালে আমি আরাব ভাইয়া, নীরব ভাইয়া, রাদিফ আর রাদিফের এক কাজিন তাহা মিলে ওখানে গেলাম। বেশ সুন্দর জায়গাটা, অনেক ছবি তুললাম সবাই মিলে। আমি একটা কাশফুল ছেঁড়ার চেষ্টা করছি কিন্তু পারছি না। একটা ডাল ধরে টানতে বেশ খানিকটা হাত ছিলে গেল। তখনই নীরব ভাইয়া এসে কয়েকটা ফুল ছিঁড়ে আমার হাতে দিল আর বলল, এখন একটা ফুল ছেঁড়ার শক্তি হয়নি, তুই আমায় আবার বিয়ে করতে চাস? বিয়ের পর আমার ভারটা সামলাবি কি করে? কথাগুলো বলে নীরব ভাইয়া চলে গেল। তার কথাটা বুঝতে খানিকক্ষণ সময় লাগলো আমার। বোঝা মাত্র আমার চোখ দুটো গোল গোল হয়ে গেল। খানিকক্ষণ ঘুরে ফিরে এলাম। সন্ধ্যাবেলা সবাই মিলে নানার ঘরে বসেছিলাম। নানার নাকি খুব জরুরি কোনো কথা আছে। দেখো, আমি বুঝতেই পারছি আমি আর বেশি দিন বাঁচব না। আর তামান্না হলো এ বংশের একমাত্র মেয়ে, আর আমি চাই না ও বাইরে কোথাও যাক। তখন মামা বলল, তুমি ঠিক কি বলতে চাচ্ছ মা? আমি জানি তামান্নার বয়সটা কম, তবুও আমি চাই আরাব আর তামান্নার বিয়ে দিতে। নানির কথা শোনা মাত্র আমার আর আরাব ভাইয়ার মাথায় আকাশ ভেঙে পড়লো। আরাব ভাইয়া বলল, এটা সম্ভব না নানি। আমি তামান্নাকে সবসময় নিজের বোনের মতো দেখছি। আমি কিছু জানতে চাই না, আমার কথাই শেষ কথা। বাকিদের কথা শোনার আগেই ওখান থেকে উঠে চলে এলাম। কেন জানি নানির এ কথাটা কিছুতেই মানতে পারছি না। খুব কষ্ট হচ্ছে। যদি নানি আরাব ভাইয়ার জায়গায় নীরব ভাইয়ার সাথে আমার বিয়ে দিতে চাইতো তাহলে কি খুব ক্ষতি হতো? আচ্ছা, নীরব ভাইয়া কি খুশি হয়েছে এ খবরে? সে যে রুমে এসেছি এখনো বের হয়নি। কেঁদে কেঁদে একদম চোখ মুখ ফুলিয়ে ফেলছি। রাত প্রায় 12টা বাজে। সবাই খাওয়ার জন্য ডাকাডাকি করছে। আমি ঠিক করছি আজ কিছুতেই বের হব না। খানিকক্ষণ পর নীরব ভাইয়ের গলা পেলাম, তামান্না দরজা খোল না। না খেয়ে না থেকে কি বোঝাতে চাইছিস তুই? আরাবকে বিয়ে করবি না? সরাসরি বললেই তো পারিস, এত নাটক করার কি আছে? নীরব ভাইয়ের কথায় খুব কষ্ট পেলাম। সবটা ওনার নাটক মনে হচ্ছে। উনি কি জানে না আমার মনে কি আছে? কেন বোঝে না উনি? সেটা নাকি বুঝো না বোঝার ভান করে। পরের দিন সকালে আমি ভাইয়ার সাথে ঢাকা ফিরে এলাম। ওখানে থাকলে দম বন্ধ হয়ে মরেই যেতাম। পুরো রাস্তা চুপ করেছিলাম। ভাইয়াও কোনো প্রশ্ন করেনি, সে তো সবটা জানেই। বিকালে এক কাপ কফি নিয়ে ছাদে বসেছিলাম। রাহাকে সেই কখন ফোন করছি এখনো আসছে না। মা ফোন করছিল, তারা নাকি রওনা দিয়েছে। আব্বু আর নীরব ভাইয়া নাকি মানা করে দিয়েছে, এখনই আমার বিয়ে দিতে চায় না। আর আমার মতের বিরুদ্ধে তো একদমই না। এই নিয়ে নাকি আব্বুর সাথে নানার ছোটখাটো একটা ঝামেলাও হয়েছে। আব্বুর ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু নীরব ভাইয়া এমন কেন করলো? কি ভাবছিস তামান্না? তুই ইডিয়েট, এত দেরি করিয়ে এলি কেন? একটু তো দেরি করছি। তুই কি বলবি বলছিলি? রাহাকে সবকিছু খুলে বললাম। তামান্না, আমার মনে হয় তোর এভাবে নীরব ভাইয়ার পেছনে পড়ে থাকা উচিত না। উনি তোকে এত অপমান করে। কি করব বলতো? নিহানকে ভুলে থাকার একমাত্র উপায় তো নীরব ভাইয়া। নিহানকে মনে রাখা নিয়ন্ত্রণই তোর বোকামি। কি করব বল? কোনোভাবেই তো ওই বেঈমানকে আমি ভুলতে পারি না। আচ্ছা বাদ দে এসব। আন্টিরা কখন আসবে? রাত হবে। কিছু সময় থেকে রাহাত চলে গেল। সন্ধ্যায় নেমে গেছে বলে আমিও নিচে নেমে এলাম। এসে দেখি ফোনে অনেকগুলো মিস কল। আমি কল ব্যাক করলাম, কিন্তু প্রথমবার রিসিভ হলো না। দ্বিতীয়বার রিসিভ হলে ওপাশে লোকের কথা শুনেই ফোনটা হাত থেকে পড়ে গেল। আমি বুঝি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেললাম। 1.5 ঘন্টা ধরে হসপিটালে বসে আছি। নানি বাড়ি থেকে আসার সময় আব্বু আম্মুর গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। দুজনের অবস্থা খুবই খারাপ। অপারেশন থিয়েটারে আছে তারা। ভাইয়াও ভেতরে আছে। কিছুক্ষণ পর একজন ডাক্তার বেরিয়ে এলো। তাকে দেখি তার দিকে ছুটে গেলাম। ডাক্তার বলল, ওরা নাকি দুজনেই কাউকে বাঁচাতে পারেনি। কথাটা আমার কানে প্রবেশ মাত্রই আমার পুরো শরীর কেঁপে উঠল। আমার পুরো দুনিয়া যেন থেমে গেল। আব্বু বলে একটা চিৎকার দিয়েই মাটিতে লুটিয়ে পড়লাম। গাইস, আজকের পার্টটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে বেশি করে লাইক করবেন, চ্যানেলে নতুন না থাকলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হইব পার্ট 3-তে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।